সাগর দেখি পথ দেখিয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়তে গেলে বিরোধীদের এক হওয়া দরকার। গতকালই আমরা দেখেছি ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যে আন্দোলনের ধর্ণা মঞ্চ, সেখানে একই সঙ্গে দেখা গিয়েছিল কৌস্তব বাগচি কংগ্রেস নেতা এবং বিজেপি নেতা রাহুল সিনহাকে, এবং তাদের এই এক মঞ্চে দেখার পরই এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। এই যে সরকার যেভাবে ব্যবহার করছে বিরোধীদের সঙ্গে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার আছে। আর আমার মনে হয় সেটা অনেকটা সাগর দিঘিতে সফল হয়েছে, লোক দেখিয়েছেন আর মানুষ এটাকে স্বীকারও করেছে। যেন সরকারের অত্যাচারী মানসিকতা এবং এই যে বিরোধীদের যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আস্তে আস্তে সাধারণ মানুষই এক জায়গায় আসবে। দিলীপ ঘোষের পাল্টা ঠিক কি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শোনাবো। এই রাজ্যে কংগ্রেস, সিপিএম, তার সঙ্গে বিজেপি এবং আইএসএফ একসঙ্গে হবে, এটা তো আমরা আগে থেকেই জানি, এরা তো একসঙ্গেই আছে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তার মানে বিজেপির সঙ্গে হাত ধরে কংগ্রেস লড়বে, তো কংগ্রেসের কাছে এই প্রশ্ন উঠে আসবে, বিজেপির কাছেও এই প্রশ্ন আসবে। তার মানে আর কংগ্রেস মুক্ত ভারত নয়। দিলীপ বাবু এটা বলে দিন যে তাহলে যে তাদের যে সর্বভারতীয় যে তাদের পজিশন বা তাদের যে নীতি, সেখানে এই রাজ্যে এসে উল্টে যাচ্ছে। তারা এসে এখানে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি চলবে। এটা কি সর্বভারতীয় দল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তার মানে সেটা অনুমোদন করেছে। বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের যে অবস্থান বিক্ষোভ তা চলছে এবং ৩৯ দিনে পড়েছে তা, এবং একই সঙ্গে অনশন আন্দোলন ২৫ দিনে পড়েছে। গতকাল ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, ওই অনশনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে টালবাহানা করে পুলিশ, তার ফলে কিছুটা সময়ও নষ্ট হয়। এর পাশাপাশি ডিএ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আসছি পরের খবরে। বীরভূমে ভেড়ামারি গ্রামে তৃণমূল নেতার বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পাড়ুই থানার পুলিশ, এবং একই দিনে দু জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রথম ঘটনা ঘটেছে বীরভূমেরই খয়রাশোলে, যেখানে ১ রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে কাঁকরতলা থানার পুলিশ, এবং অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর অঞ্চলে সেখানে ওয়ান শটার সহ এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রায় উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র। সামনে আসছে বিস্ফোরণের ঘটনা, আর এই পরিস্থিতিতে ফের রাজ্যের ২ জেলায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র বোমা। পঞ্চায়েত ভোটের আগে বোমা বারুদের স্তূপে বীরভূম। শুক্রবার পাড়ুইয়ের ভেড়ামারিতে বোমা বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে যায় তৃণমূলের অঞ্চল কমিটির সদস্যর বাড়ির একাংশ। ৫০ মিটার দূরে উড়ে যায় টিনের ছাউনি, আওয়াজ শোনা যায় ১৪ কিলোমিটার দূরের বোলপুরেও। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ তৃণমূল সমর্থককে। ধৃত আজহারউদ্দিন আজিজুল মোল্লাকে সিউড়ি আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। শনিবার রাতে সেই বীরভূমেই খয়রাশোলে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও ১ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে বড়রা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকরতলা থানার পুলিশ। এদিকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে উদ্ধার হলো একটি ওয়ান শটার ও ১ রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে কালিকাপুরের তেমাথা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো, কি কারণেই বা আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল, খতিয়ে দেখছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো, শুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দ্রাবাদে তাঁর সিনেমার শুটিং চলছিল এবং সেই শুটিং চলাকালীনই তিনি আহত হন। প্রজেক্ট কে সিনেমার শুটিং চলছিল এবং সেই শুটিংয়ের ফ্লোরে তিনি আহত হয়েছেন। ডান দিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। ব্লগে নিজেই এই কথা জানিয়েছেন প্রবীণ অভিনেতা। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভের এবং শুটিং বাতিল করে মুম্বাই ফিরছেন অমিতাভ। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ বচ্চন। যে খবর এসে পৌঁছচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে, শুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। নিজেই ব্লগে এই কথা লিখেছেন তিনি।
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে অব্যাহত টানাপোড়েন। তাকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে যাবে কে, দিল্লি যাত্রায় তার সঙ্গী হবে কে, এই নিয়ে কিন্তু টানাপোড়েন চলছেই। আর এই ধোঁয়াশার আবহে সূত্রের দাবি যে তাদের কি করণীয় জানতে আসানসোল জেল কর্তৃপক্ষ আজই দ্বারস্থ হতে চলেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দিনভর অব্যাহত রইল টানাপোড়েন। কে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে, তাকে দিল্লিকে নিয়ে যাবে, এই নিয়ে সারাদিন ধোঁয়াশা বজায় রইল। টানাপোড়েন চলল জেল কর্তৃপক্ষ, আসানসোল কমিশনারেটের পুলিশ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ইডির মধ্যে। শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অনুব্রত মণ্ডলকে বিমানে দিল্লি নিয়ে যেতে হবে। কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো হাসপাতালে চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিলে তারপরই তাকে ইডির হাতে তুলে দেওয়া যাবে। শনিবার রাতেই হাইকোর্টের এই রায়ের কপি সহ আসানসোল জেল কর্তৃপক্ষকে মেল করে ইডি। সূত্রের দাবি, তাতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার কথা বলা হয়। এরপরই রবিবার সকালে ইডির মেল অ্যাটাচ করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটকে মেল করে জেল কর্তৃপক্ষ। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে আসানসোল দুর্গাপুর কমিশনারেটকে জানানো হয়। বলা হয় বাহিনী পাঠাতে। প্রায় 3 ঘন্টা পর আসানসোল কমিশনারেটের তরফে জানিয়ে দেওয়া হয় তারা বাহিনী পাঠাতে পারবে না। কারণ হিসেবে বলা হয়, যেহেতু হাইকোর্টের নির্দেশে কলকাতার কোনো কেন্দ্রীয় সরকারের হাসপাতালের কথা বলা রয়েছে, সেখানে রাজ্য পুলিশ কি করে নিয়ে যাবে। বিষয়টি জেল কর্তৃপক্ষের তরফে মেল করে ইডিকে বলা হয়েছে। সূত্রের দাবি, তারা জানিয়েছে যে জটিলতা তৈরি হয়েছে, প্রয়োজনে আপনারা আসুন, অনুব্রত মণ্ডলকে নিয়ে যান। যেহেতু হাইকোর্টের নির্দেশনামায় এরকম কিছু লেখা নেই, তাই ইডি সূত্রে দাবি আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে আনবে না তারা। ইডির তরফে ফের জেল কর্তৃপক্ষকে ইমেল করে বলা হয়, যেভাবে সাইগাল হোসেনকে আনা হয়েছিল সেভাবেই অনুব্রত মণ্ডলকে আনতে হবে। এরপরই বিষয়টি জানিয়ে কারা দপ্তরের আইজিকে চিঠি দেয় আসানসোল জেল কর্তৃপক্ষ। আসলে অনুব্রত নামটা এমন একটা টাচি নাম, যে নামটা হলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি যে বেঙ্গলের প্রশাসন, তারা কুঁকড়ে যায়। যদি স্লাইটেস্ট যদি কোনো ডিসকম্পিচার দেখা যায়, সেক্ষেত্রে ওই দায় দায়িত্বটা কিন্তু ওই কমিশনারের ঘাড়ে এসে পড়বে বা লোকাল স্বাস্থ্য দপ্তরের ঘাড়ে এসে পড়বে। এই হ্যাপাটা তারা নিতে চাইছে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাজলামো, একদম এই ফাজলামো কোনো মানে নেই। এবং যারা এটা করছে তাদের কিন্তু কস্টিক, তাদের অবজারভেশন দিয়ে জুডিশিয়ারি এদের ট্রিট করা দরকার বলে আমি মনে করি। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকেও দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তখন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 5 জন বন্দুকধারী পুলিশ কর্মীর ঘেরাটোপে দিল্লি নিয়ে যাওয়া হয় সাইগালকে। সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশার আবহে তাদের কি করণীয় তা জানতে চেয়ে সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হবে আসানসোল জেল কর্তৃপক্ষ। প্রকাশ সিনহা ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নির্লজ্জভাবে অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে তৃণমূল সহ 8টি বিরোধী দল। শুভেন্দু অধিকারী এবং হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তিদের বিরুদ্ধে কেন ইডি সিবিআই নিষ্ক্রিয় হয়ে রয়েছে, এই প্রশ্নও তোলা হয়েছে সেই চিঠিতে। তবে এই চিঠিতে বিরোধীদের জায়গায় নাম নেই বাম ও কংগ্রেসের, জানি তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং গরু পাচার মামলায় বাংলায় ইডি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। আর অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আপ নেতা মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি দিল তৃণমূল, আম আদমি পার্টি, এনসিপি, সমাজবাদী পার্টি সহ 8টি বিরোধী দল। যদিও বিরোধীদের সেই তালিকায় নেই কংগ্রেস এবং বাম। চিঠির শুরুতেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে, আমরা আশা করি আপনিও মানবেন ভারত এখনও গণতান্ত্রিক রাষ্ট্র। যেভাবে বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্লজ্জভাবে অপব্যবহার করা হচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে গণতন্ত্র এখন স্বৈরাচারে বদলে গেছে। চিঠিতে মনীষ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদের পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতার প্রসঙ্গ টানা হয়েছে, যেখানে বলা হয়েছে নারদকাণ্ডে সিবিআই এবং ইডি স্ক্যানারে রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর আর তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত এগোয়নি। একইভাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেন্ট্রাল এজেন্সিগুলোকেও দেখা হচ্ছে যে মিসইউজ করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকেও মিসইউজ করা হচ্ছে। দিস সেন্ট্রাল ফোর্স ইজ ফর দি কান্ট্রি, এটা আমাদের দেশের, সেটাকে কোনো পলিটিক্যাল পারপাসে ইউজ করা যায় না। ভয় পেয়ে চিঠি দিয়েছে, কি কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এরা আতঙ্কিত,
মনীষ সিসোদিয়ার জন্য আপ আতঙ্কিত, মমতা ব্যানার্জি তার নিজের আত্মীয় স্বজন ভাইপোর জন্য আতঙ্কিত। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সই রয়েছে ভারত রাষ্ট্র সমিতির সভাপতি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং আপ নেতা ভগবত মান, আরজেডি নেতা এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, এনসিপি প্রধান শরদ পাওয়ার, বালাসাহেব ঠাকরেপন্থী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেস এবং বামেদের কারো সই না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। বাম কংগ্রেসকে বাদ দিয়ে 8 বিরোধী দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পিছনে কি সমীকরণ রয়েছে? নেপথ্যে কি বিরোধীদের অনৈক্য? বাম এবং কংগ্রেস করবে না, কারণ সবে বিজেপি ওদের সাগরদিঘি গিফট দিয়েছে। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের পার্টির নাম যখন আসে, এদের কি বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা আছে যে বিরোধী ঐক্যটা হোক? এরা কি সত্যিই চায়? তৃণমূল কংগ্রেস হলো ভারতবর্ষের বিজেপির সবথেকে বড় এজেন্ট, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি সবথেকে বড় এজেন্ট। এরই মধ্যে আবার লন্ডনের একটি অনুষ্ঠানে ভারতে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। The 3 or 4 main issues that are there on the ground, and I think what is also central to it is how the opposition is able to fight together. And then you have individual states that work differently, but I think if we are able to coalesce the opposition with a different idea than that of the BJP, we do very well in the election. আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানার পাশাপাশি বাংলার রাজ্যপালের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারগুলির সঙ্গে রাজ্যপালদের মতানৈক্য হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রাজভবন রাজ্যের শাসন ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে। যদিও এই নিয়ে রাজভবনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী এবং সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। ব্যাংশাল কোর্টে জামিন পেয়ে শনিবার আদালত চটে মাথা কামান কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। আর রবিবার উত্তর 24 পরগনার কামারহাটিতে একেবারে অভিনব কায়দায় প্রতিবাদ দেখায় তৃণমূল। তাকে কটাক্ষ করেন মদন মিত্র থেকে শুরু করে পার্থপ্রতিম রায়রা। পাল্টা জবাবও দিয়েছেন কৌস্তব বাগচি। মাথা চুল কামিয়ে ফেলেছি, এমনি এমনি নয়। এই সরকারের যতদিন না পতন হচ্ছে এই মাথার চুল আমার গজাবে না। আপনি আপাতত 30 বছরের প্রোগ্রাম নিয়ে রাখুন। যদি মমতা ব্যানার্জি সুস্থ থাকে আপনাকে মিনিমাম 30 বছর এখন ন্যাড়া হতে হবে। ব্যাংশাল কোর্ট থেকে জামিন পেয়ে শনিবার আদালত চত্বরে মাথা কামান কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। চ্যালেঞ্জ ছোড়েন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। রবিবার তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে দলীয় এক কর্মীর মাথায় ঘোল ঢেলে প্রতীকী প্রতিবাদ করা হয়। এর মধ্যে কৌস্তব বাগচির ন্যাড়া হওয়া নিয়ে কটাক্ষ করেছেন কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। কৌস্তব বাবু যে ধনুক ভাঙা পণ করেছেন, ওনার ন্যাড়া মাথায় মনে হয় না চুল গজাবে না, কারণ মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার। কমপক্ষে আরও 25 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন। আগামী 50 বছর কৌস্তববাবুকে হয়তো এইরকম ন্যাড়া অবস্থাতেই থাকতে হবে। তো পরামর্শ, তাই জন্য বেলতলা একবার গেছেন, আর দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবেন না। এটা পারলে গিয়ে ভবানীপুরে অত বড় পেল্লাই বাড়িটায় যে তাকে তার মাথায় যদি এটাকে ন্যাড়া করে তার মাথায় গোল ডালতে পারে, তাহলে বুঝবো আমার এটা যোগ্য জবাব দিতে পারে। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কংগ্রেস নেতা কৌস্তব বাগচির মন্তব্যের প্রতিবাদে রবিবার বহরমপুরে মিছিল করে তৃণমূল। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, অনির্বাণ বিশেষের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে সাগরদিঘিতে তৃণমূলের হার নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন যে দলের মধ্যে অন্তর্ঘাতের একটা চক্রান্ত আছে, যে যত বড় নেতাই হোক না কেন দল রেয়াত করবে না, প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখা উচিত। ফের এই বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। দল যা সিদ্ধান্ত নেবে তাই। আমার দলীয় কর্মী হিসেবে আমার যেটা মনে হয়েছে যে দলের মধ্যে সাবোটেজের একটা চক্রান্ত আছে। যে যত বড় নেতাই হন না কেন দল কাউকে রেয়াত করবে না এবং প্রত্যেকের গতিবিধির উপরে নজর রাখা উচিত।
শিমুল পলাশের আগুন রং বলে দিচ্ছে বসন্ত এসেছে। সেই বসন্তের আবাহনেই বিশাল আয়োজন। রবিবার পার্কস্ট্রিটে ভারতীয় জাতীয় তত্ত্বাবধানে নাচে গানে মাতলেন দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা। রঙের উৎসব সবার, তাই আগে কখনো নৃত্য পরিবেশন করেননি এমনও অনেককে প্রশিক্ষণ দিয়ে অনুষ্ঠান করেছেন শিল্পী। হোলি অফকোর্স ইজ দি এন্ড অফ বসন্ত, সবাই রঙে মেতে ওঠে। ইটস আমরা বেসিক্যালি যে মিউজিয়ামের ব্যাপারটা সবাইকে ইনক্লুড করে করি। এইখানে অনেক ফাউন্ডেশনের লোকেরা আসে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ওরা ফাউন্ডেশনের, যে পার্ট অফ দীক্ষা মঞ্জুরি ক্যালকাটা ফাউন্ডেশন আছে, আপনারা সেগ্রিগেট করতে পারবেন না। সো এই ব্যাপারটা আছে। আর হোলি ইজ ফর এভরিবডি, অল এজেস। হোলির জন্য বেসিক্যালি গ্রুম ডান্সার হওয়ার দরকার হয় না, মানে ইউ ক্যান বি, মানে হোলিতে যে কেউ নাচতে পারে। তো আমরা এটাই করি। তার জন্য 2 দিন আগে ওয়ার্কশপ করেছিলাম, অনেকে এসেছে, অনেকে বিভিন্ন এজ গ্রুপের আপনারা মানুষের দেখবেন ওরা শিখেছে, আর বাচ্চারা তো হইচই করছেই। রঙের উৎসবে উপচে পড়া আনন্দ। ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, ঝুমুর গান, ভোজপুরি, মারাঠি, গুজরাটি সব রকমের গানের তালে পা মেলালেন শিল্পীরা। রবিবার সন্ধে নাচে গানে সুরে রঙিন হয়ে উঠল ইন্ডিয়ান মিউজিয়াম। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।